সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। ধন্যবাদ। দিল্লিকে বৃদ্ধাঙ্গুলি প্রফেসরের। সেনাবাহিনীতে অস্ত্রের সাম্রাজ্য মেঘ হচ্ছে সমরাস্ত্র, হেলিকপ্টার। একদিকে যখন সরাসরি রেল ও বিমান হাজার কোটি টাকা লোকসান দিয়ে চলছে, ঠিক সেই সময়ে একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বছরে 1200 কোটি টাকার বেশি আয় করে সরকারি কোষাগারে বিপুল অর্থ জমা দিচ্ছে। প্রতিষ্ঠানটি কোনো সরকারি ঋণ বা ভরতুকি নেয় না, বরং নিয়মিত ভ্যাট ও কর পরিশোধ করে যাচ্ছে। অথচ এই সাফল্যের প্রতিষ্ঠানটিকে নিয়েই উঠেছে বিতর্কের ঝড়। দেশের একজন ঊর্ধ্বতন মন্ত্রী প্রকাশ্যে প্রতিষ্ঠানটির কার্যক্রমকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন। প্রশ্ন উঠেছে, একটি লাভজনক শিল্প প্রতিষ্ঠানকে ঘিরে এই বিতর্ক কেন? সত্যিই কি তাদের কার্যক্রমে লজ্জার কিছু আছে, নাকি লুকিয়ে আছে অন্য কোনো গল্প? যে প্রতিষ্ঠানটি নিয়ে এই আলোচনা, তার নাম বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, সংক্ষেপে BMTF। এই প্রতিষ্ঠানটির সাফল্য গল্পের মতোই। একসময় টানা 6 বছর বন্ধ থাকা, বিপুল লোকসানের বোঝা বয়ে বেড়ানো এই কারখানা আজ দেশের অন্যতম লাভজনক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। 2000 সালে যখন বাংলাদেশ সেনাবাহিনী এর দায়িত্ব নেয়, তখন 6টি কারখানা নিয়ে এর অবস্থা ছিল শোচনীয়। সেখান থেকেই শুরু হয় ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য গল্প। সেনাবাহিনীর দক্ষ ব্যবস্থাপনা ও শৃঙ্খলায় প্রতিষ্ঠানটি লোকসানের গভীর গহ্বর থেকে উঠে এসে আজ একটি লাভজনক প্রযুক্তি নির্ভর শিল্প প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। 2001 সালের তুলনায় 2024 অর্থবছরে এর আয় বেড়েছে প্রায় 25 গুণ, যা দাঁড়িয়েছে প্রায় 1200 কোটি টাকায়। BMTF-এর উৎপাদনের তালিকা দেখলে চোখ কপালে উঠতে পারে। তারা বছরে 500-রও বেশি ধরনের পণ্য উৎপাদন করে। এক কথায়, এটি একটি বৈচিত্র্যময় উৎপাদনের এক অবিশ্বাস্য জাল। আগে যে সামরিক জুতা শুধুমাত্র সেনা, পুলিশ, র্যাব, আনসার ও পোস্টাল ডিপার্টমেন্টের জন্য সীমাবদ্ধ ছিল, আজ সেই জুতা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত। বিশ্বমানের কাঁচামাল ও আধুনিক প্রযুক্তিতে তৈরি এসব জুতার গুণগত মানে কোনো আপোষ নেই। আরামদায়ক ডিজাইন ও তুলনামূলক সাশ্রয়ী মূল্যের কারণে এগুলো বাজারে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। দেশের চাহিদা মেটানোর পর ধীরে ধীরে রপ্তানির দিকেও এগিয়ে যাচ্ছে তারা। কিন্তু জুতাই যে তাদের একমাত্র পরিচয়, তা কিন্তু নয়। BMTF-এর অধীনে বছরে 10,000-এরও বেশি বাণিজ্যিক ও সামরিক যানবাহন সংযোজন ও সংস্কার করা হয়। এর মধ্যে রয়েছে ট্রাক, পিকআপ, জিপ, ফুল ট্রেলার, অ্যাম্বুলেন্স, লরি এবং নানা ধরনের কৃষি যন্ত্রপাতি। পাশাপাশি তাদের বার্ষিক 10,000 মোটরসাইকেল ও 1500 ওয়াগান উৎপাদনের সক্ষমতাও রয়েছে। অরুণিমা ইউটিলিটি ট্রাকের মতো হালকা যানবাহন তৈরির পাশাপাশি সম্প্রতি তারা উন্নত সাজোয়া ট্যাঙ্ক ও যুদ্ধযান সংযোজনের নতুন উদ্যোগও নিয়েছে। এর বাইরেও তাদের কারখানায় তৈরি হচ্ছে আধুনিক ডিজাইনের স্টিল ফার্নিচার, ইলেকট্রনিক মিটার, প্যাকেজিং ও প্লাস্টিক সামগ্রী। ব্যাটারি, বৈদ্যুতিক পোল, স্টিল স্ট্রাকচার ও মেশিন পার্টস, বৈদ্যুতিক পণ্য, কসমেটিক্স, স্যানিটাইজার আর মিফার্মার মাধ্যমে ঔষধ, CFL ও LED বাল্ব, মেশিন শপ থেকে শুরু করে সফটওয়্যার। তালিকাটি থামতেই চায় না। BMTF-এর সিগনেচার ব্র্যান্ডের প্রসাধনী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, যেমন জার্মান প্রযুক্তিতে তৈরি হ্যান্ড স্যানিটাইজার, অল্প সময়ের মধ্যেই বাজারে গ্রহণযোগ্যতা পেয়েছে। এই সব পণ্যই মানসম্মত এবং তুলনামূলক সাশ্রয়ী। এই বিস্তৃত সাফল্যের মাঝেই বিতর্কের সূত্রপাত। বাণিজ্য মেলায় BMTF-এর প্যাভিলিয়ন পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি প্রতিষ্ঠানটির পণ্য উৎপাদন নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেন। পরবর্তীতে রোড টু মেড ইন বাংলাদেশ অ্যান্ড অ্যাগ্রো মেশিনারি ফেয়ার 2025-এর সমাপনী অনুষ্ঠানে তিনি আরও দৃঢ় ভাষায় বলেন, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম তাকে লজ্জিত করে। তিনি বলেন, যন্ত্রাংশ উৎপাদন ও সংযোজন দিয়ে যাত্রা শুরু করা BMTF এখন হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছে, যা লজ্জাজনক। তার মতে BMTF-এর উচিত পানির বোতল নয়, বরং ট্যাঙ্ক ও কামানের গোলা তৈরি করা। মন্ত্রীর এই মন্তব্যের পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে, কেন একটি লাভজনক প্রতিষ্ঠানকে এভাবে সমালোচনার মুখে পড়তে হবে? অনেকের মতে BMTF জাতির গর্ব, উদ্ভাবন ও শৃঙ্খলার প্রতীক। কিন্তু বাস্তবতা হল, সামরিক অস্ত্র উৎপাদন BMTF-এর মূল কাজ নয়।
বাংলাদেশের আলাদা একটি রাষ্ট্রীয় কারখানায় রাইফেল, মেশিনগান ও গোলাবারুদ উৎপন্ন হয়, যা বাংলাদেশ সেনাবাহিনী ব্যবহার করে থাকে। বাংলাদেশের সামরিক অস্ত্র ও গোলাবারুদ তৈরির প্রধান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হল বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বা BOF। গাজীপুরে অবস্থিত এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সামরিক সরঞ্জাম তৈরি ও সরবরাহের দায়িত্বে নিয়োজিত। অর্থাৎ মন্ত্রীর দাবি অনুযায়ী ট্যাঙ্ক বা কামানের গোলা তৈরির দায়িত্ব BMTF-এর নয়, বরং BOF-এর। BMTF-এর মূল উদ্দেশ্য ছিল মেশিন টুলস তৈরি করা, এবং সেই সূত্র ধরেই তারা বিভিন্ন ধরনের যানবাহন ও অন্যান্য পণ্যের সংযোজন ও উৎপাদন করে আসছে। বাজারে চাহিদা ও নিজস্ব সক্ষমতা বাড়াতে গিয়ে তারা নতুন নতুন পণ্যের দিকে ঝুঁকেছে, যা ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ যুক্তিসঙ্গত। এদিকে দীর্ঘদিনের মিত্র রাশিয়াকে দিয়ে ঢাকাকে চাপে রাখার কৌশল নিয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের নথিপত্র বলে, ভারতও যখন প্রতিবেশী দেশগুলোতে বন্দী হয়ে পড়ছে, তখন তারা রাশিয়ার মতো শক্তিকে ব্যবহার করে নিজের আধিপত্য বজায় রাখতে চেয়েছে। সোজা কথা, দিল্লি এখন রাশিয়ার মাধ্যমে বাংলাদেশের উপর তাদের অদৃশ্য কর্তৃত্ব জারি রাখতে চায়। বাংলাদেশের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি ছিল সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়। তবে বর্তমান বিশ্ব বাস্তবতায় এই নীতি এখন অকার্যকর হয়ে পড়ছে। যখন প্রতিবেশী দেশ আপনার সার্বভৌমত্বকে উপেক্ষা করে এবং অন্য একটি পরাশক্তিকে দিয়ে আপনাকে ভয় দেখায়, তখন নিরপেক্ষ থাকা আর নিজের বিপদ ডেকে আনা সমান কথা। নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, রাশিয়ার এই হুমকির মুখে বাংলাদেশের এখন উচিত হবে নতুন শক্তিশালী মিত্র খুঁজে নেওয়া। ভারত এবং রাশিয়ার এই জোটকে মোকাবেলা করতে হলে ঢাকাকে অবশ্যই একটি পাল্টা জোটের দিকে নজর দিতে হবে, যেখানে চীন এবং পাকিস্তানের মতো আঞ্চলিক শক্তিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ভারতের আগ্রাসী মনোভাবের বিপরীতে একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি। ভারতের সম্ভাব্য সামরিক আগ্রাসন বা আকাশপথে হামলার আশঙ্কার কথা উঠলে বাংলাদেশের বিমান বাহিনীর সক্ষমতার বিষয়টি সামনে নিয়ে আসতেই হয়। সামরিক নথিপত্র বলছে, ভারতের হাতে থাকা আধুনিক রাফাল এবং সুখোই 30 MKI যুদ্ধবিমানের বিপরীতে বাংলাদেশের বর্তমান এয়ার ডিফেন্স সিস্টেম অত্যন্ত দুর্বল। রাশিয়ার তৈরি পুরনো MiG-29 বা চীনের F-7 বিমান দিয়ে ভারতের মাল্টিরোল ফাইটার জেটের মোকাবেলা করা প্রায় অসম্ভব। যুদ্ধের ময়দানে ভারতের ফার্স্ট স্ট্রাইক বা প্রথম দফার বিমান হামলা ঠেকানোর মতো প্রযুক্তিগত শক্তি আমাদের নেই বললেই চলে। এই সামরিক দুর্বলতার সুযোগ নিয়েই রাশিয়া এবং ভারত বাংলাদেশকে দমানোর সাহস পাচ্ছে। একটি দেশ তখনই স্বাধীন থাকতে পারে যখন তার আকাশ সীমা সুরক্ষিত থাকে, আর সেই সুরক্ষার জন্য অন্তত 1 ডজন আধুনিক সুখ ফ্ল্যাঙ্কার বা সমমানের যুদ্ধবিমান কেনা এখন বিলাসিতা বললে ভুল হবে, বরং তা টিকে থাকার লড়াই। এই সংকটের মূলে রয়েছে বাংলাদেশের নেতৃত্বের একাংশের নতজানু মানসিকতা। রাষ্ট্রের উচ্চপদস্থ অনেক কর্মকর্তা এবং নীতি নির্ধারক এখনও ভারতের প্রতি তোষণ নীতি বজায় রাখতে ব্যস্ত। তারা যে হ্যান্ড স্যানিটাইজার বা প্রসাধনী তৈরি করছে, তা তাদের মূল উৎপাদনের বাইরে কোনো অপরাধমূলক কাজ নয়, বরং ব্যবসার পরিধি বাড়ানোর একটি অংশ মাত্র। তাহলে কেন এই সমালোচনা? একটি প্রতিষ্ঠান যখন লোকসান থেকে লাভের মুখ দেখছে, সরকারকে রাজস্ব দিচ্ছে, দেশের মানুষকে মানসম্মত ও সাশ্রয়ী পণ্য সরবরাহ করছে, সেই প্রতিষ্ঠানটিকে ঘিরে এই ধরনের বিতর্ক কি আদৌ কাম্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো হিসাব? BMTF-এর সাফল্য গাথা অনেকের কাছে অনুপ্রেরণাদায়ক হলেও মন্ত্রীর মন্তব্য এক ধরনের অস্বস্তিকর প্রশ্ন তুলে দিয়েছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ নিয়ে এই দ্বিমুখী চাপের মধ্যে দেশের অন্যতম সফল শিল্প প্রতিষ্ঠানটি কোন পথে এগিয়ে চলবে, সেই দিকেই তাকিয়ে আছে সবাই। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষার নানা তথ্য জানতে চোখ রাখুন সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায়। নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।